বছরের সম্পূরক বাজেট দেখছি, যেখানে 100 টাকা বরাদ্দ ছিল আমরা হয়তো 97 টাকা খরচ করতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা আগামী বছর কেন 110 টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি। আমাদের এই সংসদটিকে কেউ বলে থাকেন জুলাইয়ের সংসদ, কেউ বলেন এটি গুম, আয়নাঘর, নির্বাসন থেকে ফিরে আসা মানুষদের সংসদ। আমি গর্বিত এই সংসদের অংশ হতে পেরে। একই সাথে আমাদেরকে আরো একটি জিনিস বিব্রত করে যে এই সংসদে এমন 11 জন ঋণ খেলাপি আছেন একই দল থেকে, যাদেরকে দেখলে এখন মনে হচ্ছে যে এই ঋণ খেলাপির পরিমাণটা আমাদের জন্য একটি বোঝা। আমি যদি আপনাকে সংখ্যাটি বলি, এই বাজেটে ঋণ খেলাপির আমাদের মোট পরিমাণ 6,44,000 কোটি এবং করের পরিমাণ 6,95,000 কোটি। মাঝে মধ্যে মনে হয় যে এই বছরটা যদি আমরা এই ঋণগুলো ফেরত পেতাম, আমরা অন্তত একটা বছর করবিহীন জীবনযাপন করতে পারতাম। মাননীয় স্পিকার, এই ঋণের এই যে রাজস্ব আদায়ের লক্ষ্য, এটা আদায়ে এনবিআর 30 বার ব্যর্থ হয়েছে। তারপরও আমরা এবার একটি অবাস্তব প্ল্যান এনবিআর এর উপর চাপিয়ে দিয়েছি, যেটার কোনো ইনফ্রাস্ট্রাকচার এনবিআর এর নাই। এটা বারবার বলা হচ্ছে কাঠামোগত সংস্কার ছাড়া এই কর আদায় করা সম্ভব নয়, কিন্তু সেটার কোনো সুস্পষ্ট সংস্কার প্রস্তাব ছাড়াই আমরা এমন একটি প্রস্তাব দেখতে পাচ্ছি এ বাজেটে। আমরা জানি না যে সরকারের হাতে কোন আলাদিনের চেরাগ আছে। মাননীয় স্পিকার, আমাদের বাজেটের স্লোগানে আছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। আমি জানি না যে এই কারণেই কিনা বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংকটিকে এবং সবচাইতে বিখ্যাত সেবামূলক হাসপাতালটিকে খুব দুঃখজনকভাবে একটি বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। এর কারণ হচ্ছে রাজনৈতিক কুধারণা। আমি বলবো এটি রাজনৈতিক কুধারণা, কারণ এগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে না দেখে সরকার বিরোধী দলের প্রতিষ্ঠান হিসেবে দেখছে, যেটি সুস্পষ্ট অসত্য। মাননীয় স্পিকার, গতকাল আমি একটি ফোন কল পেয়েছি। একজন মা আমাকে ফোন করেছেন, উনি সম্ভবত কোথাও থেকে আমার নাম্বার পেয়েছেন, উনি কাঁদছিলেন, উনি বেসরকারি চাকরি করেন। তিনি বলছিলেন যে আপা, আপনি সংসদে একটু বলবেন যে প্রধানমন্ত্রীকে আমরাও ভোট দিয়েছি, কিন্তু আমাদের জন্য তো কোনো নির্দেশনা নাই। আমি নিজেও এখানে আসার আগে একটি বেসরকারি চাকরিতে ছিলাম, আমরা জানি কি অমানবিক আচরণ এই বেসরকারি চাকুরিদের সাথে করা হয়। তাদের জন্য এখানে কোনো নির্দেশনা নাই। আমি আশা করব যে সরকারি পে স্কেলের পাশাপাশি বেসরকারি পে স্কেলের ব্যাপারেও কিছু নির্দেশনা আসুক। এটার অভাবেই সরকারি চাকরিতে চান্স পাওয়ার জন্য এই ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য হয়ে থাকে। মাননীয় স্পিকার, আমরা এখানে একটি দুঃখজনক কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যখন একটি এআই জেনারেটেড ছবি দিয়ে একটি বিবৃতি দেন, তখন আমরা জাতি হিসেবে বিব্রত হই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই ব্যাপারে তাকে যারা ইনফরমেশন দেন তাদের সাথে এই ব্যাপারটি ক্লিয়ার করে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি একটু শিক্ষা বাজেট নিয়ে বলতে চাই। আমি একজন শিক্ষক, সেই জায়গা থেকে আমি একটু শিক্ষা বাজেটের ব্যাপারে কথা বলতে চাই। প্রথমত, এখানে 5%-এর একটি কথা বলা হয়েছে যে এটি ধীরে ধীরে অর্জন করার চেষ্টা করা হবে, কিন্তু এটার কোনো টাইম বাউন্ড রোডম্যাপ নাই। দ্বিতীয়ত, আমাদের সমস্যা কিন্তু বরাদ্দে নয়, আমাদের সমস্যা হচ্ছে সক্ষমতায়। আমরা গত বছরের সম্পূরক বাজেট দেখছি, যেখানে 100 টাকা বরাদ্দ ছিল আমরা হয়তো 97 টাকা খরচ করতে পেরেছি, কিন্তু তারপরেও আমরা আগামী বছর কেন 110 টাকা খরচ করার পরিকল্পনা নিয়েছি, এটা আমার কাছে পরিষ্কার নয়। এখানে কিছু ভুতুরে বরাদ্দ আছে। শিক্ষা মন্ত্রণালয়ের 3টি অংশ মিলে যে বাজেট, সেখানে 14,000 কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। আমরা জানি না এই গ্যাপটা কি দিয়ে পূরণ হবে, অর্থাৎ এই টাকাটি কোথায় খরচ হবে। বাংলাদেশে কওমি শিক্ষার মতন একটি ঐতিহ্যবাহী ধারা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিপ্লিন আছে আমাদের দেশে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দরকার বা পলিসি দরকার। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বলা দরকার তারা যেন স্বায়ত্তশাসিত হয় এবং নিজেদের পয়সা নিজেরা জোগাড় করে। এটা কোত্থেকে জোগাড় করবে? তাদের গবেষণার মাধ্যমে, মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে জোগাড় করে, যেভাবে সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি গুলো চলছে। আমাদের যদি এখানে আমরা বলি যে আলিয়া মাদ্রাসাকে বলি যে আপনারা মান উন্নয়ন করেন, আমরা আপনাদেরকে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমান পয়সা দিব। আমরা যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলি আপনারা এমপ্লয়মেন্ট তৈরি করেন, আপনাদেরকে আমরা ভর্তুকি দিব কিংবা আপনাদেরকে আমরা বরাদ্দ দিব। এভাবে তাদের সামনে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দেওয়া প্রয়োজন মাননীয় স্পিকার। সুতরাং এখানে শিক্ষা বাজেটে বিশেষ করে আমাদের আরো বেশি স্পেসিফিক
এবং বিস্তারিত বাজেটের নির্দেশনা প্রয়োজন। সবশেষে একটি সংখ্যা বলছি যে পরিচালন ব্যয় যদিও বলা হচ্ছে যে এবার পার্সেন্টেজে কমেছে, কিন্তু বাজেটের সাইজ যেহেতু বড়, তাহলে আগের বছরের থেকে প্রায় 6,22,000 কোটি টাকা বেশি পরিচালন ব্যয় নিয়ে এই বাজেটটি আমাদের সামনে পেশ করা হয়েছে। তো এটার ব্যাপারে আসলে এই স্ট্যাটিস্টিক্স গুলোর ব্যাপারে সততা দরকার ছিল, যে পার্সেন্টেজের ক্ষেত্রে কমানো হলেও আসলে এটা টাকার অঙ্কে বেশি। মাননীয় স্পিকার, বাজেট আসলে একটা দেশের মানুষের এবং সরকারের সাথে একটি সামাজিক চুক্তি, সুতরাং এখানে বাস্তবসম্মত, জবাবদিহিমূলক এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আর 1 মিনিট প্রার্থনা করছি। জি প্লিজ, আপনি কন্টিনিউ করেন, 1 মিনিট সময় বরাদ্দ হলো। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আমি একটি গল্প বলার জন্য এই 1 মিনিট সময় চেয়ে নিলাম আপনার কাছে। সেটা হচ্ছে, একজন দেশের অর্থমন্ত্রী মিস্টার এক্স যেদিন প্রথম অফিস করলেন, তিনি দেখলেন তার টেবিলে 3টা খাম, তিনি এবং উপরে লেখা কোনো সমস্যায় পড়লে এই খামটি খুলবেন। তো খাম নাম্বার 1 খুললেন তিনি। একটা সময় দেখলেন যে খুবই অবস্থা খারাপ, দেশের মানুষের চাহিদা পূরণ করা যাচ্ছে না, অর্থনীতির অবস্থা খারাপ। তিনি খাম খুলে দেখলেন লেখা, আগের সরকারকে দায় দিয়ে দিন, এবং তিনি সেটা করলেন। দেখলেন যে সব সমস্যা মোটামুটি একটু মানুষ একটু বুঝেছে। আরো কিছুদিন পরে যখন আবার সমস্যা এরকম বেড়েছে, তিনি দ্বিতীয় খামটা খুললেন, সেখানে লেখা বিরোধী দলকে দায় দিয়ে দিন। তো তিনি বিরোধী দলকে দায় দিলেন। আরো কিছুদিন পর যখন দেখলেন যে আর পারা যাচ্ছে না, চলবে না, তখন তিনি তৃতীয় খামটি খুললেন, এখানে লেখা যে আরো 3টি খাম বানান এবং আপনি পদত্যাগ করুন আপনার পরবর্তী অর্থমন্ত্রীর জন্য। মাননীয় স্পিকার, সরকারের অংশ হিসেবে আমরা চাই না এই বাজেট আমাদের ব্যর্থতার দলিল হোক। আমরা চাই এই বাজেট বাস্তবায়ন হোক। এজন্য এটার যতগুলো অ্যানোমালি আছে, যতগুলো জায়গায় সমস্যা আছে, এগুলোকে দূর করে আমরা সামনে এগোতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে। আমি 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না। আপনাদের ভালোর জন্য প্লিজ, আপনাদের জন্য একটা সুখবর আছে। মাননীয় মন্ত্রী, আপনাদের জন্য সুখবর আছে। আমি আপনাদেরকে বলেছি বিবৃতিটা হোক, তারপরে তো আপনারা যদি অধৈর্য হন, হাউ ক্যান আই হেল্প। মাননীয় সদস্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার সময়। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্যের শুরুতেই আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। যে গল্পটা আমি ইতিমধ্যে হয়তোবা অনেকখানে বলেছি, শুনেছেন, কিন্তু এটা আজকে যে পরিস্থিতি সে পরিস্থিতি না বললেই না। সেটা হচ্ছে যে একজন খুব বড় গায়ক, তাকে সঙ্গীত সম্মেলনে দাওয়াত করা হয়েছে। তিনি গাছেন, আরও অনেক সঙ্গীতজ্ঞ আছেন। সকলের সঙ্গীত শেষ হওয়ার পরে তার কাম যখন আসলো, তখন তিনি গান গাইতে শুরু করলেন। গান গাইতে শুরু করলে একটু চোখ বুঝে, যা হয় ক্লাসিক্যাল মিউজিক, যারা গান তারা তার প্রাণ দিয়ে গান। অনেকক্ষণ গাওয়ার পরে তিনি যখন চোখ মেললেন, তখন দেখলেন যে কেউ নেই হাউসে, শুধুমাত্র একজন বসে আছে। সে একজন বসে আছে, সে আপনার, উনি ভাবলেন যে ওই ব্যক্তিটি হচ্ছে সবচেয়ে বোদ্ধা, সঙ্গীত বোদ্ধা। সুতরাং উনি তাকে ডেকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরলেন যে আপনি হচ্ছেন সত্যি সঙ্গীতের আসল ভক্ত। তো বলছেন, আমি তো বসে আছি, এইমাত্র যে শতরঞ্চিটার উপর বসে আপনি গান গাচ্ছেন, ওই শতরঞ্চিটা আমার। আপনার কখন গান শেষ হবে, তারপর আমি যাব। আমি কথা এই জন্য বললাম মাননীয় স্পিকার, যে আমাদের সালাউদ্দিন সাহেবের এই অসাধারণ একটা বক্তব্যের পরে আমি একজন মেঠো রাজনীতিবিদ, আমার বক্তব্য এখন ঠিক ওই রকমই একটা অবস্থা দাঁড়াবে। তারপরেও নিয়ম, আমার নেতা নির্দেশ যে বলে ফেলেন আপনি, আমি সেই কারণে আপনার কিছু কথা বলতে চাই, যা একটু ভিন্নভাবে বলবো। আমি আজকে এই বাজেট সেশনে বক্তব্য রাখতে গিয়ে আমি কতগুলো নাম মনে করতে চাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তাদের মধ্যে প্রথম হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা
স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি সে নাম মনে করতে চাই আমাদের মহান নেত্রী, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি এইভাবেই লড়াই করে গেছেন। আমাদের সেই মহান নেত্রী, মহীয়সী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি স্মরণ করতে চাই আমাদের এই হাউসে যিনি এই বাজেট পেশ করেছেন বহুবার, আমাদের সফল অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান। আমি স্মরণ করতে চাই আজকে এই হাউসে ঠিক সালাউদ্দিন সাহেব যেভাবে সকলকে মাতিয়ে বক্তৃতা করতেন, সেই সময়ে যারা বক্তব্য রাখতেন সেই সময়ে তাদের মধ্যে একজন হচ্ছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মশিউর রহমান জাদু মিয়া, শাহ আজিজ, যার কথা ওনারা বলছিলেন এতক্ষণে, তিনি ছিলেন একটা অসাধারণ পার্লামেন্টারিয়ান শাহ আজিজ, মির্জা গোলাম হাফিজ যিনি স্পিকার ছিলেন, এবং আমাদের পরবর্তীকালে যিনি এই হাউসে অন্য দলে ছিলেন, পরবর্তীকালে আমাদের আন্দোলনের সাথে যোগ দিয়েছিলেন কাজী জাফর আহমেদ, এবং আরেকজনের নাম না বললে অন্যায় করা হবে, যিনি আমাদের এখানে সবসময় আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের বিএনপির যিনি আমাদের সবচেয়ে দুঃসময়ে বিএনপি হাল ধরেছিলেন, আমাদের খন্দকার দেলোয়ার হোসেন। আমি সেই সঙ্গে অবশ্যই স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা জনাব তরিকুল ইসলাম সাহেবকে, যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই বিএনপি রাজনীতির জন্য কাজ করে গেছেন। প্রিয় সম্মানিত মাননীয় স্পিকার, আমি আরেকজনের নাম স্মরণ করতে চাই যার সঙ্গে আমি কাজ করেছি, যাকে আমি একজন অসাধারণ মন্ত্রী হিসাবে দেখেছি, এবং যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে তিনি চলে গেছেন, তিনি নেই, এখন তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী। আমি এই জন্য তার নাম স্মরণ করতে চাই যে তার সঙ্গে থেকে আমি কিন্তু অনেক কাজ শিখেছি, এবং একজন অত্যন্ত উঁচু দরের মানুষ ছিলেন। এই কথা না বললে আমার মনে হয় আমার অন্যায় করা হবে। আমি কারাগারে ছিলাম অনেক দিন মাননীয় স্পিকার, এবং ওই সময় আমি অনেক জামাত ইসলামের অনেক উচ্চ পর্যায়ের নেতাদের সংস্পর্শে এসেছি, একসাথে থেকেছি। আমাদের মীর কাসেম সাহেব, কামরুজ্জামান সাহেব, কাদের মোল্লা সাহেব, এবং আজহার ভাই উঠে গেছেন, আজহার ভাই আমাদের সঙ্গে অনেকদিন ছিলেন। আমাদের ব্রিগেডিয়ার হান্নান শাহ, তার নামও আমি মনে করতে চাই, তিনি লড়াই করেছেন। ডক্টর আর.এ. গনি, তিনি আমাদের সঙ্গে দীর্ঘকাল জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আব্দুল সালাম তালুকদার সাহেব, এই নামগুলো আমি মনে করতে চাই বারবার করে, এই জন্যেই। এছাড়া অনেকে আছেন মাননীয় স্পিকার যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন। আমাদের দেশে বারবার এই দেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কখনো ভাষার জন্য সংগ্রাম করেছে, কখনো স্বাধীনতার জন্য সংগ্রাম করে লড়াই করে জীবন বাজি রেখে লড়াই করেছে। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে জাতি বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এই 50 বছর পরেও ঠিক যে জায়গায় আমাদের যাওয়া উচিত ছিল সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি মাননীয় স্পিকার। এটা আমাদের দুর্ভাগ্য। এটাই আমার কাছে মনে হয় যে আমাদের কোথাও একটা সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের নেতৃত্বকে সেই জায়গায় পৌঁছাতে দেয় না, যে কারণে হয়তোবা আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। মাননীয় স্পিকার, বিগত 15 বছর আমরা একটা ভয়াবহ ফ্যাসিজমের অধীনে ছিলাম। গোটা জাতি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, খুন হয়েছে, এবং তাদের সমস্ত স্বপ্নগুলো বিনষ্ট হয়ে গেছে। এই ভয়াবহতার মধ্যে আমাদের অর্থনীতি যখন প্রায় খাদে পড়ে গিয়েছিল, এবং আমাদের সেই জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন নতুন করে আমরা বাঁচার জন্য স্বপ্ন দেখছি,
যখন আমাদের নেতা সেই দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমরা যখন একটা নির্বাচনের পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেই সরকার সত্যিকার কথা বলতে কি একদম খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করেছে। আজকের এই বাজেট আমার পাশেই বসা আমাদের আমির খুশরো মাহমুদ চৌধুরী সাহেব, সেই সাহসী মানুষ যিনি খাদে পড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তিনি করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। আমি বাজেট সম্পর্কে দীর্ঘ আলোচনা করব না, আমি শুধু আপনাদেরকে, অনেকেই বলেছেন যে এই বাজেটের কোনো নীতি নেই, সেইভাবে বলা হয়নি, পথরেখা নেই বলা হয়নি। কিন্তু এই বাজেটে যদি আপনারা দেখেন যে বাজেটের উপরে ছোট্ট একটা বইও বের করেছেন, এখানে বলা আছে যে 3টি প্রধান আর, যে আর্টের উপর ভিত্তি করে, এক মিনিট, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন, রিকনস্ট্রাকশন, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে অর্থনীতির অবনতির ধারাকে রোধ করবে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে পুনঃপ্রতিষ্ঠা করবে, আগামী 3 বছরের মধ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ ও বেসরকারি খাত উন্নয়ন, আর্থিক খাত পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ, মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করবে। আগামী 5 বছরের মধ্যে অর্থনীতির কাঠামোগত রূপান্তর, উদ্ভাব নির্ভর প্রবৃত্তিতে উত্তরণ, বাণিজ্য বহুমুখীকরণ ও অন্তর্বর্তীমূলক ও টেকসই প্রবৃদ্ধি। মাননীয় স্পিকার, এই বাজেটে যে প্রশ্নগুলো এসছে, সমালোচনাগুলো এসছে, যে আপনার একটা আপনার জনতুষ্টিমূলক একটা বাজেট, আপনার এমন একটা বাজেট যা অর্জন করা সম্ভব নয়, এমন একটা বাজেট যেখানে আপনার এটা একটা উচ্চ অভিলাষী বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি হচ্ছে সেই দল, যে দল সবসময়ই একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। 1975 সালে যখন রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে এবং যখন বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলা হচ্ছিল, সেই সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু একে টেনে উপরে তুলেছেন এবং নতুন করে বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। বিএনপি হচ্ছে সেই দল, যে দলটি 1990 সালে একটা ভয়াবহ স্বৈরাচারী শাসনের পরে, মিলিটারি শাসনের পরে দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আবার উঠে এসেছে সামনের দিকে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে। যে কারণে যখন বিএনপি সরকার পদত্যাগ করে, আবার নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে দেয়, সেই সময়ও কিন্তু এই বিএনপির যে আপনার প্রবৃদ্ধির হার, সেই প্রবৃদ্ধির হার কিন্তু অনেক বেশি ছিল এবং তখন বলা হয়েছিল গোল্ডম্যান স্যাক্সের থেকে, যেটা একটা ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছিল বন্ধুগণ। মিস্টার স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় লড়াই করতে জানে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য অর্জন করে, এই প্রমাণ আমরা বারবার এই বিএনপির দিকে। আজকে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য আরো বিশেষ করে, যে তিনি এমন সময় যে দায়িত্বটা নিয়েছেন, এবং আমি তাকে একবার বলেছিলাম যে আপনি ফরেন মিনিস্ট্রি নেন, তিনি বলেন না, আমি অর্থ মন্ত্রণালয়ে থাকবো। হি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, আমরা সবাই এই বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন, তিনি উতরে যাবেন এবং বাংলাদেশকে তিনি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবেন। আমি এই বিষয়ে আর খুব বেশি বলবো না, আমি শুধু একটা বিষয় বলতে চাই, যেটা না বললে আমার নিজের কাছে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। আমাদের বন্ধুরা যারা ওই পরে বসে আছেন, তারা অনেকভাবে আমাদেরকে বিভিন্নভাবে বলা যেতে পারে যে একটা ইগনোর করার চেষ্টা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি যে এই সময় সেটা সঠিক নয়। কারণ আপনাদের নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার। এই জন্য তাকানো দরকার যে আমি বারবার যে কথাটা বলি
যে 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন 71-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবেচিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না, কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন এবং 71 সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না। এইটা পরিষ্কার না বলেননি, আমি আজ পর্যন্ত শুনিনি, এটা কেউ শোনেনি। মাননীয় স্পিকার, এই কথাটা আমরা এই জন্য বলছি, আজকে যদি আপনারা এটা স্বীকার করে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। আমি আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রদের এবং ইয়াং ম্যানদের যে দল এনসিপি, এবং আমি অত্যন্ত আনন্দিত যে তারা তাদের যে পারফরমেন্সটা তারা খুব ভালো করছে। কিন্তু একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত, তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতিটাকে আরো পরিষ্কার করবে, সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এই কথাটা এই জন্য বলছি যে আমাদের এই নবীন রাজনীতিবিদদের তাদের অনেক ভবিষ্যৎ আছে, তারা ভবিষ্যতে আরো ভালো করবে। আমরা চাই যে তারা ভালো করুক, কিন্তু এমন কোনো স্টিগমা নিয়ে তারা যেন পদে না থাকে যে যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটাই যারা অস্বীকার করতে। আমি বক্তব্য বাড়াবো না, আমি শেষ করবো এই বলে, যেহেতু বক্তব্য যা বলার সালাউদ্দিন সাহেব পুরোপুরি বলেই দিয়েছেন, আমাদের অন্যান্যরা বলেছেন, আমার আর সেই বিষয়ে মনে করি আমাদের যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। শুধু একটি কথা বলতে চাই যে আমরা আজকে যার নেতৃত্বে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছি, মাননীয় স্পিকার, তিনি একজন পরীক্ষিত মানুষ, সংগ্রামী মানুষ, লড়াই করা মানুষ, এবং তিনি এই মাত্র 4 মাসের মধ্যেই গোটা জাতির সামনে এমন একটা উদাহরণ তুলে ধরেছেন যে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র তারই আছে। আজকে মালয়েশিয়া এবং চীন সফর করে এসে যে আশা মানুষের মধ্যে জেগে উঠেছে যে আমরা আমাদের নেতা, যিনি আজকে বহির্বিশ্বেও তিনি তার যে যোগ্যতা, সেই যোগ্যতার ছাপ তিনি রাখছেন, বাংলাদেশকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আজকে যে দারিদ্র্যের মধ্যে আমরা আছি, আজকে যে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, সেই অনিশ্চয়তা থেকে, সেই দারিদ্র্য থেকে, সেই খাত থেকে আমাদের নেতা আমাদেরকে টেনে উপরে তুলবেন, এই বিশ্বাস আমাদের আছে। তিনি যখন চায়না গিয়েছিলেন, চায়না থেকে ফিরে আসলেন, আমি এর আগের আমার যে আপনাদের প্রথম যে সভা আপনার অধিবেশনের প্রথমে ভাষণের উপরে, রাষ্ট্রপতি ভাষণের উপরে যে বক্তব্য রেখেছিলাম, সেখানে আমি একটা ঘটনা বলেছিলাম। আমি ছবি দেখতে গিয়ে দেখলাম যে সেই গ্রেট হলেই আমাদের নেতাকে ওখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং সেই স্যালুটটা দেওয়া হচ্ছে। আমার মনে পড়লো সেই কথা 2002 সালে আমি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলাম। আমরা অনেকেই ছিলাম সেখানে, আমাদের আজকের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের পাশেই ছিলেন। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমাদের দেশনেত্রী পরিচয় করিয়ে দিলেন তার যে মাই সান, তখন উনি হাত শক্ত করে ধরলেন চীনের প্রধানমন্ত্রীর, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইয়োর ফাদার অ্যান্ড মাদার। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, সার্বভৌমত্বের পতাকা নিয়ে তিনি চীন গিয়েছিলেন। সেই চীনের প্রধানমন্ত্রী আবার তাকে সেই কথাই বলেছেন, তিনি সেই পতাকা নিয়ে ফিরে এসেছেন এবং আমার বিশ্বাস এই পতাকা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং বিজয় অনিবার্য এবং আমরা জয়লাভ করব। অর্থনৈতিক উন্নতি আমাদের হবেই এবং এই বাজেটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়নের কার্যাবলী। আমি এখন মাননীয় স্বাস্থ্য
ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি একটা পয়েন্ট অফ অর্ডার চেয়েছিলাম, একটু বলে নিব। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, বিল উত্থাপনের আহ্বান জানাচ্ছি জাতির সামনে। মাননীয় স্পিকার, বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল 1971 26শে মার্চ, সেদিনই সার্বভৌমত্ব পেয়েছিলাম। বিরোধী দলের চিফ হুইপ যে কথাটা বলেছেন যে 24-এর আন্দোলন হয়েছিল সার্বভৌমত্বের আন্দোলন, দ্যাট ইজ রং। এটাকে এক্সপাঞ্জ করা উচিত মাননীয় স্পিকার। আমি একজন মুক্তিযোদ্ধা, এটাকে এক্সপাঞ্জ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, 1998 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 এই মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার কি আপত্তি আছে বিল নিয়ে? 2 মিনিট সময় দেয়া হলো আপনাকে। 1 মিনিট লাগবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। কালকে একটা বিষয়টা উত্থাপন করেছিলাম, 77 বিধিতে আপনার এখতিয়ার আছে যে 3 দিনের যেই বাধ্যবাধকতা বিলের কপি দেওয়ার, সেটা কন্ডন করার। কারণ আপনি কন্ডন করলেন কিনা এটা তো আমাদের জানানো উচিত, নাম্বার 1। দ্বিতীয়, এটা কিন্তু একটা এক্সেপশনাল মেজারমেন্ট। এক্ষেত্রে আপনার এটাকে যদি নিয়ম বানিয়ে ফেলা হয় তাহলে কিন্তু এই 77 বিধির যে স্পিরিটটা আছে এটা লঙ্ঘন হচ্ছে। আমরা দেখেছি যখন 133টা অধ্যাদেশ উত্থাপন করা হয়েছিল, আমাদের একটা টাইম কনস্ট্রেন্ট ছিল। সেই সময় রাইটলি আপনারা ডিলেটাকে কন্ডন করেছিলেন, মানে 3 দিনের বাধ্যবাধকতাটাকে কন্ডন করেছিলেন। এখন কোন যুক্তিতে এটা 3 দিনের বিষয়টা কন্ডন করছেন এবং কোনো ঘোষণা না দিয়ে করা হচ্ছে, এই বিষয়টা আসলেই খুব উদ্বেগজনক। নাম্বার 2, যেটা আমি বলতে চাই, বিলের কপি দেয়া হয়, এর সাথে গতবারে যখন 3 দিনের বাধ্যবাধকতাকে কন্ডন করা হয়েছিল, 1 দিনে নিয়ে আসা হয়েছিল, মাননীয় স্পিকার মহোদয় একটা রুলিং দিয়েছিলেন যে বিলের সাথে একটা করে যেন আগের বিলের সাথে কম্পেয়ার করে একটা টেবিল যেন দেয়া হয়, যাতে করে মাননীয় সংসদ সদস্যগণ যখন বিলটা পেলেন, এটা আপনারা যে কমিটি আছে এটাতে প্রেরণ করবেনই, যেন মাননীয় সংসদ সদস্যগণ বিষয়টা একটু দেখতে পারেন, নজর বুলাতে পারেন, তারা নেক্সট টাইম যখন আসবেন এটার ব্যাপারে একটু প্রিপেয়ার হয়ে আসতে পারেন। এই বিল গতকালকেও কয়েকটা উত্থাপিত হয়েছে, তার আগে উত্থাপিত হয়েছে, আমরা কিন্তু সেরকম কোনো টেবিল পাইনি। আর তৃতীয় যে বিষয়টা এখানে উত্থাপন করতে চাই, এখানে আমি দেখছি এই বিলটা বলা হচ্ছে যে বিশেষ কমিটিতে প্রেরণ করা হবে। এখন আমাদের তো আইন বিচার সংক্রান্ত একটা কমিটি হয়েছে, এই বিলটা কি এক্সেপশন হলো যে যেটাকে বিশেষ কমিটিতে প্রেরণ করতে হবে, এই বিষয়ে আমার একটু আপত্তি আছে। এটা তো আইন বিষয়ক যে কমিটি আছে সেখানেই প্রেরণ করা যায়, কারণ সেখানে আমাদের আইনজীবীরা রয়েছেন, সম্মানিত আইনজীবী সদস্যগণ রয়েছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি প্রথম যেটা আনলেন মাননীয় সদস্য, এই বিলের ক্ষেত্রে অল দ্য প্রিকন্ডিশনস আর বিং ফুলফিলড। 15/6/2026 তারিখে নোটিশ দেওয়া হয়েছিল এবং বিল প্রেরণ করা হয়েছে 23/6/2026। সো এখানে সমস্ত প্রিকন্ডিশনসগুলো ফুলফিল করা হয়েছে। ধন্যবাদ। না, আমাদের রেকর্ডে আছে সবকিছু ফুলফিল করা হয়েছে। আর যেটা থাকবে না সেটার ক্ষেত্রে আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে নিব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, এটা 23/6 পাঠানো হয়েছে। 3 দিনের যে কন্ডিশনসটা আছে এর আগেই পাঠানো হয়েছে। এটা হচ্ছে এখানকার রেকর্ড। মাননীয় সদস্য, আপনি আপনার জায়গায় গিয়ে কথা বলবেন, নট অ্যাট দ্য ফ্লোর প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় সদস্য,
আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ড মোতাবেক 3 দিনের আগেই নোটিশগুলো দেওয়া হয়েছে এবং কপিও দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। জি 1 মিনিটের জন্য ওনাকে মাইকটা দেন প্লিজ, 1 মিনিট। কার্যপ্রণালী বিধি এটা বলা হচ্ছে বিলের প্রতিলিপি না পৌঁছাইলে আপনারা দিয়েছেন কিনা এটা কিন্তু বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো আমরা পাইলাম কিনা। আমাদের এখানকার যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছেন কেউই পান নাই বলেছেন, তো এক্ষেত্রে পৌঁছাইলো কিভাবে এটা তো আমরা বুঝলাম না। ওনারাও তো পায়নি, সরকার দলও পায়নি। আপনারা কি পাইছেন নাকি? সরকার দল একটু জিজ্ঞেস করতে চাই আপনার মাধ্যমে। মাত্র পাইছি। মাননীয় সদস্য, এটা টেবিলে উপস্থাপন করা হয়েছে আমাদের রেকর্ড মোতাবেক। তারপরে ভবিষ্যতে যদি না পান এরকম বিষয়গুলো আমরা বিবেচনা করব, বাট এটার যা রেকর্ড আছে সেটা অলরেডি উপস্থাপিত হয়েছে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেনকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 অধিকতর পরীক্ষা পূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হোক, এই প্রস্তাব করতেছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় মন্ত্রী, এটা কয়দিনের মধ্যে করবেন? মাননীয় স্পিকার, 3 days to 7 days, it depends upon you. You 3 days? Yes. একটাতে আসতে হবে 3 days। 3 days মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক 3 বৈঠকি দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বিশেষ কমিটিতে প্রেরিত হলো। আমি এখন বিধি 75 উপবিধি 1 প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে স্বল্পতর মেয়াদের নোটিশে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট 1980 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট 1980 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করিলাম এই মহান সংসদে।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন ৭৭ বিধিতে প্রদত্ত বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি ডক্টর আনম এহসান মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করছি যে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষামূলক রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক এবং 3 দিনের জন্য সুপারিশ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাপূর্বক 3 দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। মাননীয় চিফ হুইপ, কি সংশোধনী দরকার, কারণ 3 কার্যদিবসে হবে, কিন্তু এর কারণ হলো আগামী পরশুদিন সংসদ বন্ধ হয়ে যাবে, তার 3 কার্যদিবস হয় না। আপনি 3 কার্যদিবস বললে সেটাই সঠিক হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে সংসদের প্রসিডিংস বা কোর্টের প্রসিডিংস যখন 3 দিন বলা হয় কার্যদিবসে মিন করা হয়, তারপরে আপনি পয়েন্ট আউট করছেন 3 কার্যদিবস অথবা বৈঠকি দিবস। মাননীয় সদস্য, এই মুহূর্তে আমরা পয়েন্ট অফ অর্ডারে কথা বলাটা এটা তো এন্ডলেস হয়ে যাবে। আমাদের 300 বিধিতে একটা বিবৃতি আছে, বিবৃতিটা একটু শুনি। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে 300 বিধিতে একটা বিবৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিবৃতিটা দেওয়ার জন্য বলা হলো। আপনাদের ভালোর জন্য প্লিজ, আপনাদের জন্য একটা সুখবর আছে। মাননীয় মন্ত্রী আপনাদের জন্য আমি বলি, সুখবর আছে। আমি আপনাদেরকে বলেছি বিবৃতিটা হোক, তারপরে তো আপনারা যদি অধৈর্য হন, হাউ ক্যান আই হেল্প? মাননীয় স্পিকার, আমাদের মহান নেতা, সংসদ নেতা